আমি কিভাবে একা একা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতাম। কোনো পার্টনার ছিল না, কোনো বন্ধু ছিল না, কোনো একটা ভালো এনভায়রনমেন্ট ছিল না। সবসময় প্র্যাকটিস করা যায় এরকম কোনো লোক ছিল না। বাট আমি একা একাই শুরু করেছিলাম। আমি ইউটিউবে ভিডিও দেখে ফার্স্টে ইংরেজি শিখতাম। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে প্র্যাকটিস করতাম। কখনো মোবাইল ফোন টা অন করে, ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ড করতাম, অডিও রেকর্ড করতাম। তারপর বারবার সেটাকে শুনতাম। সো শুরুর দিকে অ্যাকচুয়ালি আমি এভাবে শুরু করেছিলাম। আর আমি ছিলাম অনেক ইন্ট্রোভার্ট। আমার আশেপাশে এমন কোনো মানুষ ছিল না যারা ইংরেজি বলতে পারতো। সেটাই, সো এটা অনেক ডিফিকাল্ট ছিল কন্টিনিউ করা। তো ফার্স্টের দিকে অ্যাকচুয়ালি আমি ইউটিউবের ভিডিও দেখে ইংরেজি শেখা শুরু করি। আর ইউটিউবে যে ধরনের ভিডিও আমি দেখতে পছন্দ করতাম, লাইক কার্টুনস, মুভি, লেকচার্স, পডকাস্ট বা ইংলিশ স্টোরি, এগুলোর মাধ্যমে আমি ইংলিশ শেখা শুরু করি। তো আমি অ্যাকচুয়ালি প্রথমে বোঝার চেষ্টা করতাম, যে ল্যাঙ্গুয়েজটিকে বোঝার চেষ্টা করতাম। ভিডিও দেখে ল্যাঙ্গুয়েজটিকে বোঝার চেষ্টা করতাম, বাট আমি বুঝতে পারতাম না। আমি যখন কোনো মোটিভেশনাল স্পিচ বা কোনো স্টোরি শুনতাম, আমি একবারে কখনোই বুঝতে পারতাম না। সো এই শুধুমাত্র কনটেক্সটটা বোঝার জন্য, শুধুমাত্র ভাষাটা বোঝার জন্য আমি একটা কন্টেন্ট 4 থেকে 5 বার পর্যন্ত দেখতাম, যেন আমি বুঝতে পারি। এবং আমি সাবটাইটেল সহকারে দেখতাম। যখন কোনো নিউ সেন্টেন্সেস বা নিউ ওয়ার্ডস পাইতাম যেটা আমি জানি না বা যেটা অনেক ইম্পর্টেন্ট, আমি সাথে সাথে গুগল ট্রান্সলেট থেকে হেল্প নিয়ে ওটাকে জানার চেষ্টা করতাম। আর যেন আমি এই লার্নিংটাকে বোর ফিল না করি, মানে এখানে আমি ডিস্টার্ব না হই, এর জন্য আমি যেটা করতাম, আমি যে ধরনের ভিডিও এনজয় করি, যে ধরনের ভিডিও আমি এন্টারটেইন করি, অলওয়েজ সেই ধরনের ভিডিও থেকে শেখার চেষ্টা করতাম। সো যাতে করে আমি একটা আমার এন্টারটেইনও হইতো এবং আমার লার্নিংও হয়তো। সো এভাবে আমি এই লার্নিংটাকে এনজয় করতাম। তারপর এটা কিছুদিন কন্টিনিউ করার পর আসলাম হচ্ছে স্পিকিংয়ে। আমি একটু দেরি হলেও, একটু লেট হলেও আমি রিয়ালাইজ করলাম যে স্পিকিংয়ের প্র্যাকটিস ছাড়া কখনোই আমি ইংরেজিতে কথা বলতে পারবো না। সো আমি যত বেশি লিসেনিং করি না কেন, যত গ্রামার পড়ি বা যত হাজার ভোকাবুলারি শিখি, ডাজন্ট ম্যাটার, আমি যদি স্পিকিংয়ের চর্চা না করি, মুখ না খুলি, স্পিকিং না করি, তাহলে কখনোই আমি ইংরেজিতে কথা বলতে পারবো না। সো ইভেনচুয়ালি আই হ্যাভ রিয়ালাইজড ইট। অবশেষে আমি এটা যখন উপলব্ধি করতে পারলাম, তখন থেকে শুরু হলো আমার নিউ মিশন, স্পিকিংয়ের মিশন। সো ফার্স্টের দিকে আমি ইউটিউব ভিডিও দেখে একটু ইন্সপায়ার হইলাম, হয়ে কয়েকটা অ্যাপস ডাউনলোড করলাম, ফ্রি স্পিকিং অ্যাপস, যেখানে ফরেনদের সাথে স্পিকিং প্র্যাকটিস করা যায়। তো ডাউনলোড করার পরে যখন আমি কল করলাম, তাদের সাথে প্র্যাকটিস শুরু করলাম, আমি তখন হতাশ। তারা অনেক বেশি কনফিডেন্ট, তারা অনেক বেশি ফ্লুয়েন্ট, বাট আমি কনফিডেন্টও না, ফ্লুয়েন্টও না। তখন আমি হতাশ হইলাম। আমি পারলাম না তাদের সাথে ক্যারি অন করতে আমার স্পিকিং জার্নিটাকে, আমার লার্নিং জার্নিটাকে। সো আমি কী করলাম, একটু ডিপ্রেসড হইলাম, তারপর সব অ্যাপসগুলো ডিলিট করে দিলাম। এবং আমি তখন ভাবলাম যে কী করা যায়। তখন আমি ভাবলাম যে ইয়েস আই ক্যান, রাইট নাও আমি হচ্ছে সেলফ স্টাডির মাধ্যমে এটাকে ইমপ্রুভ করতে পারি। সো আমি তখন রেগুলারলি, কনসিস্টেন্টলি যেটা করতাম সেটা হচ্ছে যে আয়নার সামনে যাইতাম, যে নিজের সাথে নিজে প্র্যাকটিস করতাম, নিজেকে বলতাম হেই তাফসির, গুড মর্নিং, অ্যান্ড আবার রিপ্লাই দিতাম ইয়া হাউ আর ইউ টুডে, দেন আমি আবার রিপ্লাই করতাম ইয়েস আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আবার রিপ্লাই করতাম ইয়েস আই এম কোয়াইট ওয়েল অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ ফর আস্কিং। এভাবেই এদের সাথে নিজে প্র্যাকটিস করতাম এবং আমি রিয়ালাইজ করতাম যে না, এভাবে প্র্যাকটিস করে অনেক বেশি ইমপ্রুভ করা যায়। তারপর হচ্ছে ভিডিও করতাম, কোনো একটা টপিক্স নিতাম, যেমন মাই ফ্যামিলি, মাই হবি, মাই লাইফ, এভাবে কোনো একটা টপিক্স নিতাম, সেই টপিক্সের উপরে হচ্ছে একটা ভিডিও বানাইতাম, 5-6 মিনিট, 7-8 মিনিট, 10 মিনিটের ভিডিও বানাইতাম। আমি নিজেই বুঝতাম না যে আমি কী বলছি। পরে ওই ভিডিও আবার দেখতাম, সো দেখতাম যে অনেক ভুল করছি, অনেক কিছু করছি, বাট আমি এখান থেকে ইন্সপায়ার পাইতাম। আমি বুঝতাম যে না, আগের ভিডিও চাইতে, মানে আগের 5টা-10টা ভিডিওর চাইতে এখনকার 5টা-10টা ভিডিও অনেক ভালো হচ্ছে, আমি অনেক ইমপ্রুভ করছি। এবং যখন ভিডিও দেখতাম, তখন যে ভুলগুলো পাইতাম, ওই ভুলগুলো আবার নিজে থেকেই কারেক্ট করার চেষ্টা করতাম, কারেকশন আনতাম। সো এইভাবেই অ্যাকচুয়ালি আমি কিছুদিন ক্যারি অন করার পর আমি ফিল করলাম যে না, আমি এখন আত্মবিশ্বাস হয়েছি এবং আমি কিছুটা ফ্লুয়েন্সি আমার এসেছে, আমি এখন স্পিকিং করতে পারবো। দেন আমি আবার কাম ব্যাক করলাম এবং ওই অ্যাপসগুলো যেগুলো আমি আনস্টল করে দিয়েছিলাম, ওইগুলো আবার ইনস্টল করলাম। সো ওই অ্যাপসগুলো রিইনস্টল করার পর দেন আমি হচ্ছে ফ্লোরেন্টের সাথে স্পিকিং শুরু করলাম। এবং তখন আমি দেখলাম যে ইয়েস, রাইট নাও আই এম কনফিডেন্ট অ্যান্ড অলসো আই এম ফ্লুয়েন্ট। সো তখন আমিও তাদের সাথে আত্মবিশ্বাসের সাথে ফ্লুয়েন্টলি আমি কথা বলতে পারতাম। এবং আস্তে আস্তে ডে বাই ডে এটাই হয়ে গেল আমার আসক্তির সবচেয়ে বড় জায়গা। অ্যান্ড আমি তখন রিয়ালাইজ করলাম যে ইয়েস, ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। এখন প্রতিদিন প্রতিটি উপায়ে আমি নিজেকে ইমপ্রুভ করছি। আমি তখন এটা উপলব্ধি করলাম যে যত বেশি আমি প্র্যাকটিস করছি, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমি প্র্যাকটিস করতাম। আর আমি উপলব্ধি করলাম যে ইয়েস, আমার আত্মবিশ্বাস বাড়ছে, আমার ফ্লুয়েন্সি বাড়ছে, আমার ইংলিশ দক্ষতা, স্পিকিং, অল এভরিথিং ইজ গোয়িং ইমপ্রুভমেন্ট, রাইট? সো তখন আমি আরও বেশি ইন্সপায়ার হইলাম। সো এভাবে অ্যাকচুয়ালি আমার স্পিকিং জার্নিটা শুরু হয়
এবং আমি কনফিডেন্টের সাথেই এটাকে পরবর্তীতে ক্যারি অন করতে পারি আলহামদুলিল্লাহ। সো এরপর যেটা আমার একটু হয়েছিল প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি নিয়ে। আমি তখন ভাবলাম যে আমি তো এখন স্পিকিং করতে পারছি, স্পোকেন ঠিক আছে, তো এখন তো আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে, বিকজ প্রোনাউন্সিয়েশন ইজ অলসো ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? সো অ্যান্ড অলসো ফ্লুয়েন্সি, আই নিড ফ্লুয়েন্সি। তখন আমি ভাবলাম যে কী করে আমি এখন ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশনকে ইমপ্রুভ করতে পারি। সো আমি একটা টেকনিক ফলো করতাম এবং এই একটা টেকনিক আমাকে অনেক বেশি হেল্প করছে প্রোনাউন্সিয়েশনটাকে ঠিক করার জন্য এবং আমার ফ্লুয়েন্সি বিল্ড আপের জন্য। সেটা হচ্ছে একটা শ্যাডোয়িং প্র্যাকটিস বলা হয়, এটাকে বলা হয় শ্যাডোয়িং প্র্যাকটিস বা শ্যাডোয়িং টেকনিক। আমি এই শ্যাডোয়িং টেকনিক ফলো করে হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করেছিলাম। সেটা কীভাবে করতাম? সো আমি কোনো একটা ভিডিও নিতাম, যেমন হচ্ছে মোটিভেশনাল স্পিচ ভিডিওগুলো আমি অনেক পছন্দ করতাম। সো কোনো একটা মোটিভেশনাল ভিডিও নিতাম 5-6 মিনিটের, নিয়ে ওই ভিডিওটা আমি শুনতাম। আর যখন আমি স্পিকারের লেকচারটা শুনতাম আমি আবার রিপিট করতাম, আমি শুনতাম আবার রিপিট করতাম। এটাকে বলা হয় হচ্ছে রিপিট আফটার লিসেনিং, রিপিট আফটার লিসেনিং। সো যেভাবে ওই স্পিকার প্রনাউন্সিয়েশন করেন, যেভাবে তিনি সাউন্ড আপ ডাউন করেন, যেভাবে তিনি যে স্টাইলে উনি বলেন, আমি ঠিক ওইটাকে কপি করার চেষ্টা করতাম। এবং এইভাবে যখন কিছুদিন আমি ক্যারি অন করি কনসিস্টেন্টলি, তখন আমি দেখি যে ইয়েস, আমার প্রনাউন্সিয়েশন, আমার ফ্লুয়েন্সি, আমার স্টাইল অফ টকিং, এভরিথিং ইজ going improvement, and at that time I felt like very good. আমি তখন উপলব্ধি করলাম যে আমারও হচ্ছে প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে এবং আমারও ফ্লুয়েন্সি বাড়ছে, সো নেটিভদের মতো। সো এটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাডোয়িং প্র্যাকটিস বা শ্যাডোয়িং টেকনিক। এটা আমাকে অনেক বেশি উপকার করেছে এবং এটা সবাইকে উপকার করে, যারা ইংলিশ লার্নার আছেন, যারা এই টেকনিকটা ফলো করে, আমি বলতে পারি তাদের সবাই এটাতে অনেক বেশি উপকার হয়। সো আপনারা ট্রাই করতে পারেন মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে একটা রুটিন বা একটা ওয়ার্কিং প্ল্যান। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর আমার একটা রুটিন ছিল, একটা ওয়ার্কিং প্ল্যান ছিল। আমি স্ট্রংলি বিলিভ করি দ্যাট এই রুটিন বাই ওয়ার্কিং প্ল্যান ডেফিনেটলি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। সো একটা রুটিন কেন প্রয়োজন আমাদের? রুটিন অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কিংটাকে, আমার কাজটাকে আরও বেশি প্রোডাক্টিভ করতে পারে, আমাদেরকে আরও বেশি ফোকাসড করতে পারে। যেমন আমার ইংলিশ শেখার জন্য রুটিন ছিল যে এভরিডে আমি 4 ঘন্টা সময় দিতাম ইংলিশ শেখার জন্য। ইটস রিয়েলি হার্ড টু হিয়ার, রাইট? শুনতে অনেক বেশি কঠিন মনে হচ্ছে 4 ঘন্টা, বাট ইয়েস, আমি 4 ঘন্টা করে সময় দিতাম। সো ফার্স্ট 1 ঘন্টা ছিল আমার হচ্ছে লিসেনিংয়ের জন্য, তারপরে 1 ঘন্টা স্পিকিং, আর আধা ঘন্টা রিডিং, আধা ঘন্টা রাইটিং, এগুলো 3টা কাজ। আর লাস্ট আওয়ারে আমি আধা ঘন্টা গ্রামার নিয়ে কাজ করতাম এবং আধা ঘন্টা হচ্ছে আমি ভোকাবুলারি রিসার্চ করতাম। ভোকাবুলারি আসলে মুখস্থ করতাম না, আমি রিসার্চ করতাম। সো একটা ভোকাবুলারি নিতাম, সেটার সিনোনিমস কতগুলো হতে পারে, অ্যান্টোনিমস কী হতে পারে, অ্যাডভান্স ওয়ার্ড কী আছে, সেটা নিয়ে গেম খেলা, সেটা নিয়ে 1000 এক্সাম্পল তৈরি করা, এইভাবে অ্যাকচুয়ালি আমি ভোকাবুলারি নিয়ে রিসার্চ করতাম। সো আমার রুটিনে 4 ঘন্টা আমি ইংলিশের জন্য সময় দিতাম, 4 ঘন্টায় 6টা কাজ করতাম। আবার বলি, লিসনিং করতাম, স্পিকিং করতাম, রিডিং, রাইটিং, গ্রামার নিয়ে কাজ করতাম এবং ভোকাবুলারি নিয়ে কাজ করতাম। তো অ্যাকচুয়ালি আমি খুব প্রফেশনালিও শিখতাম, কারণ আমার টার্গেট ছিল আইএলস দিব। বাট যাদের আইএলস দেওয়ার প্রয়োজন নাই, বা যারা বাইরে যাওয়ার ইচ্ছা নাই, বা যারা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার নাই, তাদের জন্য কিন্তু এইভাবে প্রফেশনালি শেখার প্রয়োজনও নাই। যাদের জাস্ট স্পিকিংটা প্রয়োজন, যেমন অনেক ফ্রিল্যান্সার আছেন যাদের জাস্ট স্পিকিং প্রয়োজন, জাস্ট বাইরে কনফারেন্স করতে হবে টুকটাক। সো তাদের জন্য 2টা কাজ করলেই হবে, লিসনিং অ্যান্ড স্পিকিং, দ্যাটস এনাফ। সো আপনি জাস্ট আপনাকে কোশ্চেন করবেন যে কেন আপনি শিখছেন, কী দরকার আপনার, তো সেইভাবে আপনাকে কাজ করতে হবে। যদি স্পিকিং এনাফ হয়, দেন লিসনিং অ্যান্ড স্পিকিং শুরু করে দেন। আর আপনার লাইফের সাথে রিলেট করে নেন, যে আপনার যদি 1 ঘন্টা সময় থাকে প্রতিদিন, এটা আপনার জন্য বেস্ট হয়, 1 ঘন্টা সময় দেবেন। আপনি যদি আরও বেশি পারেন, আরও বেশি সময় দেবেন, রাইট? বাট ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক আ রুটিন, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কারণ আমার যখন রুটিন থাকতো, প্রতিদিন সকালে উঠে আমি ওই রুটিন অনুযায়ী একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করতাম, যে আমি আজকে এই সময় এই 1 ঘন্টা লিসনিং করবো, ওই সময় স্পিকিং করবো, ওই সময় এটা করবো। সো আমি যেখানেই যাই করি, অলওয়েজ হচ্ছে আমার মাথায় থাকতো যে আমাকে কিন্তু এটা করতে হবে, আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে, এই ওয়ার্কিং প্ল্যানটা আমি তৈরি করছি, এটাকে আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। সো এভাবেই হচ্ছে আমি বিশ্বাস করি যে রুটিন মানুষকে অনেক বেশি ফোকাসড করতে পারে, অনেক বেশি প্রোডাক্টিভ করে। হ্যাঁ, সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনিও কি বাসায় থেকে একা আমার মতো ইংরেজি শিখতে চান? তাহলে আমার এই বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আশা করি আপনাকে অনেক বেশি উপকার করবে, আর একদিন আপনিও নিজের পরিবর্তনের গল্প ইনশাল্লাহ প্রাউডলি শেয়ার করতে পারবেন। শুধু মনে রাখবেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, স্রষ্টা তাদের ভাগ্য কখনোই পরিবর্তন করেন না। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নেভার গিভ আপ, ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনার সেই প্রিয় মানুষটিকে অবশ্যই শেয়ার করবেন যে ইংরেজি শিখতে আগ্রহী।
আর আমি আশা করি এই ভিডিওটা তাকে একটা কমপ্লিট গাইডলাইন দিবে ইনশাআল্লাহ। আর যদি দৈনিক ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনি কিভাবে ইংরেজি শিখছেন। আর পরবর্তী পর্বে অবশ্যই নতুন কিছু থাকছে, সো সে পর্যন্ত সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। টেক কেয়ার, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।